একদম চমক লাগানো খবর না, ঠিক হুবহু এমন খবরই প্রকাশ পেয়েছে আজ ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে। বাংলাদেশে ফেরত যাওয়ার দিনক্ষণ ঠিক করেছেন শেখ হাসিনা, আর সেটি হচ্ছে 7ই ডিসেম্বর। এটি প্রথমে সবাই এটিকে গুজব ভাবলেও এর পেছনে বেশ কিছু যুক্তি দেওয়া হয়েছে। কেননা আপনারা জানেন যে অজিত দোভাল এবং খলিলুর রহমানের বৈঠকের পর খলিলুর রহমান সাথে পরবর্তী বৈঠকটা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, সেটি হচ্ছে দোহায়। আপনারা জানেন যে দোহায় মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর একটি অন্যতম একটি এখানকার অফিস এই অঞ্চলে, এবং সেখানে বসে কিন্তু বাংলাদেশে কি কি সমস্যা আছে, জঙ্গিদের সমস্যা, এবং এই সমস্ত এই দক্ষিণ আমাদের যে বঙ্গোপসাগরের দিকে চীনের যেই একটা আধিপত্য, সেটিকে আমেরিকা ভালোভাবে দেখে না, এবং আমেরিকা সাফ জানিয়ে তাদেরকে দিয়েছে যে তারা এই অঞ্চলে ভারতের সাথে যৌথভাবে কাজ করতে চায়। এবং এই মেসেজটি পাবার পরপরই কিন্তু মূলত ঘুরে যায় সবকিছু। এবং বাংলাদেশে এখন যেটি দেখছেন, উপরে এক ধরনের আবরণ চলছে। মূলত যে কোনো সময় আপনারা শুনতে পারবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের উপর রাজনৈতিক যে নিষেধাজ্ঞা সেটি উঠিয়ে দেওয়া হয়েছে। এর পিছনে বেশ কিছু ঘটনা ঘটবে বলে তারা সেই বিবরণে জানিয়েছে। তবে আমরা যদি এটিকে মনে করি যে এটি ভারতীয় গণমাধ্যমের বেশ আগ বাড়িয়ে কোনো খবর, সেটি এক ধরনের হতে পারে, কিন্তু আবার এটিও বলা যেতে পারে, সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে অ্যাক্টিভ পলিটিশিয়ান হচ্ছে শেখ হাসিনা। সবচেয়ে অ্যাক্টিভ পলিটিশিয়ান মানে যে কজন শীর্ষ দলীয় যারা আছেন, অর্থাৎ আওয়ামী লীগের শেখ হাসিনা, বিএনপির যেহেতু খালেদের যে অসুস্থ তারেক রহমান, জামাতের শফিকুর রহমান, অর্থাৎ এই তো মূলত তিনটি দল, এবং এই তিনটি মূলত রাজনৈতিক দলের ভিতরে সবচেয়ে বেশি সময় ব্যয় করছেন শেখ হাসিনা, এবং ঠিক বলা হচ্ছে তিনি রুটিন ধরে ধরে কাজ করছেন। 79টি সংগঠন রয়েছে, সাংগঠনিক যে গুলো রয়েছে আওয়ামী লীগের অধীনস্থ, এবং তাদের সাথে প্রত্যেকের সাথেই কিন্তু শেখ হাসিনা কথা বলেন, এবং এর জন্য তার বরাদ্দ থাকে খুব কম করে হলো 2 ঘন্টা। তারপরে আন্তর্জাতিক বিভিন্ন স্তরে তার সাথে যোগাযোগ স্থাপিত হয়। এবং ইদানিং জানেন যে আমেরিকা আওয়ামী লীগ শুধুমাত্র ভারতই নয়, আওয়ামী লীগের পাশেই মূলত অবস্থান করছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর, এবং রয়েছে জাতিসংঘের বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো। বেশ জোরালো দাবি উঠেছে, আপনারা লক্ষ্য করছেন। ইনক্লুসিভ নির্বাচনে সবচেয়ে বেশি তাক লাগিয়ে দিয়েছেন কমনওয়েলথের মহাসচিব। তিনি কিন্তু সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগ অন্তর্ভুক্তি নির্বাচনের তাগিদ তিনি দিয়েছেন, এবং এই লক্ষ্যে তিনি জয়ের সাথে কথাও বলেছেন। বলা যায় যে রাজনীতির যে বাতাবরণ সেটি একেবারেই ঘুরে গেছে। মূলত এই বিষয়গুলোই ভারতীয় গণমাধ্যমে বেশ স্পষ্টভাবে রয়েছে, এবং তারা তাদের কাছে যে প্রাপ্ত তথ্য, সেই তথ্যের আলোকেই বলছেন যে শেখ হাসিনা 7ই ডিসেম্বর ফেরত আসবেন। এমন খবর কমপক্ষে 2টি গণমাধ্যম দিয়েছেন। অন্যান্যরা যারা বলছেন তারা বলছেন যে ডিসেম্বরেই শেখ হাসিনা ফিরছেন, এবং হ্যাঁ, সেই নির্বাচন, সেক্ষেত্রে নির্বাচন কিছুতেই আর যাই হোক ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে না, নির্বাচন ডিলেড হবে, এবং সেই নির্বাচনে অংশগ্রহণমূলকভাবে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে বলেও ওই সব গণমাধ্যমে প্রেরিত খবরে জানানো হয়েছে। আমরা এর মধ্যে আরেকটু আপনাদেরকে বলে দিই, আরেকটি ঘটনা বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে জামাতের আমির, তিনি কিন্তু আওয়ামী লীগের যিনি দলীয় যিনি তার স্রষ্টা, যিনি শেখ মুজিবুর রহমানকে তিনি বলেছেন যে অবিসংবিধিত নেতা। এটা এখন রাজনৈতিক পরিমণ্ডলে বেশ আলোচনা চলছে। এর পাশাপাশি এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির একটি বক্তব্য বেশ ঘুরপাক খাচ্ছে। তিনি যেটি বলেছেন যে তারেক রহমান যদি এবার আবার দেশে আসেন তাহলে আরো একটি তিনি মার খাবেন। এই কথা তিনি বলছেন। নাসিরুদ্দিন পাটোয়ারির মতো নেতা, তিনি তারেক রহমানের মতো এবং যিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে ভাবা হয়, তাকে তিনি এ ভাষায় আক্রমণ করছেন। ফলে এর যোগসূত্র কি সেটি মেলাবার চেষ্টা করছেন অনেকে। দর্শক, বাংলাদেশে 111 বা আপনার 111-2 দ্বিতীয়বার 111 এই আলোচনাটা বহুদিন ধরেই রাজনীতির মাঠে আছে। এবার 111 এর মূল ইস্যু কি ছিল? মূল ইস্যু ছিল -2 হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপিকে পারলে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া, আর যদি আওয়ামী লীগ এবং বিএনপিকে সরানো না যায়, অন্তত শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করে দেওয়া। আরেকটু যদি আমি খোলাসা করে বলি, তাহলে 111 এর পুরো টার্গেটটা ছিল শেখ পরিবার এবং মুজিব পরিবার, বা শেখ পরিবার এবং জিয়া পরিবার, মানে শেখ বা মুজিব পরিবার এবং জিয়া পরিবার, এই দুইটা পরিবারকে বাংলাদেশের রাজনীতি থেকে একদম বিচ্ছিন্ন করে ফেলা। এবার আসেন খুব ক্লিয়ার কথাবার্তায়, শেখ হাসিনা আগামী দিনে খুব অদূর ভবিষ্যতে বাংলাদেশে আসবেন। এটা ওই যে রাজনীতি একটা কথা বলে যে শেষ কথা বলতে কিছু নেই, এটা মেনে নিও। সাধারণ হিসাবে অনেকে মনে করেন যে এটা খুবই দুরূহ এবং খুব কষ্টসাধ্য যে শেখ হাসিনা খুব দ্রুততার সাথে কখনো রাজনীতিতে ফিরবেন। যদিও একেবারেই ফিরবেন না, 5 আগস্টের যেই 24-এ যে ধারণা ছিল, সেই ধারণা একটা ধাক্কা ইতিমধ্যে খেয়েছে। যে মানুষ এখন মনে করে যে সেই সিচুয়েশন দেখছি, বোধহয় শেখ হাসিনা ফিরলেও ফিরতে পারে। তবে খুব দ্রুততার সঙ্গে ফেরার, সেই না ফেরার যে ধারণাটা, সেটা এখনো বড় কোনো ধাক্কা লাগেনি। কেউ ভাবেন যে শেখ হাসিনা ফিরলেও ফিরতে পারে। তারপরেও দুর্গাবাদ
বেগম খালেদা জিয়া, এটা বিধাতার উপরে সমস্তটাই, আমরা এর আগের আলোচনা বলেছি, তার শারীরিক অবস্থা খুব বেশি সংকটাপন্ন এবং শেখ বেগম খালেদা জিয়া আমাদের পৃথিবীর নিয়ম প্রকৃতির নিয়ম মেনে নিতে হয়, সে জায়গায় সেটুকু কথা আমি আপনাদেরকে বলতে চাই না। তার পরিবারের পরবর্তী উত্তরসূরি তারেক রহমান, তার দেশে ফেরাটা এখন দিনকে দিন টাফ থেকে প্রচন্ড টাফ হয়ে যাচ্ছে। সেই সময় যখন আমাদের সামনে এই খবরটা বেশ গুরুত্ব বহন করে কিনা, কারণ বিবিসি খবরটা ছেড়েছে এবং সেই খবরের শিরোনাম হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে খেলা চলছে, বিবিসি কে সজীব ওয়াজেদ জয়। আমি যখন এই খবরটা পড়ছি 27 নভেম্বর 2025 বিকাল 5:35, তার 6 ঘন্টা আগে খবরটা আপলোড করা হয়েছে। বাংলাদেশে বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে, এমন অভিযোগ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, দুই দলেরই নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পাশাপাশি বড় দল বলতে তিনি বিএনপিকে বুঝিয়েছেন। তবে খেলা বলতে আসলে কি বোঝাচ্ছেন এবং কারা এর সঙ্গে জড়িত সে বিষয়টি পরিষ্কার করেননি। তার দলের নেতৃত্বে শেখ হাসিনার পর তাদের পরিবারের কারো সরাসরি হাল ধরার সম্ভাবনা নাকচ করেছেন সজীব ওয়াজেদ জয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ যে শেখ হাসিনার পর তাদের পরিবারের কারো সরাসরি হাল ধরার সম্ভাবনা নাকচ করেছেন সজীব ওয়াজেদ জয়। মানে আওয়ামী লীগে শেখ হাসিনার পরে যে আলোচনাটা আছে যে সজীব ওয়াজেদ জয় অথবা সাইমা ওয়াজেদ পুতুল আওয়ামী লীগের হাল ধরবেন, সেই সম্ভাবনা জয় নাকচ করে দিচ্ছেন। তার মানে কি আওয়ামী লীগ ভবিষ্যতে ভারতের কংগ্রেস যে স্টাইলে গেছে সে স্টাইলে যাচ্ছে, মানে ক্ষমতার পরপর যে স্টাইলে ছিল। শেখ হাসিনার অবর্তমানে কিংবা তার মায়ের পরে তিনি দলের নেতৃত্বে আসতে চান কিনা এমন এই প্রশ্নে তিনি বলেন দলই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। টেকনিক্যাল উত্তর, সজীব ওয়াজেদ বলেন, আমরা একটি গণতান্ত্রিক দল, ভবিষ্যতে নেতৃত্ব কে হবে এটা দল পরিবর্তন করবে, দল নির্ধারণ করবে, আমি বা অন্য কেউ এটা উপর থেকে নির্দেশ দিতে পারি না। যেটা এখন চেষ্টা করা হচ্ছে, এখন কিন্তু বাস্তবে বাংলাদেশে দুটি দলের নেতৃত্বে পরিবর্তন করার উপায় উপর থেকে বিদেশ থেকে একটা খেলা চলছে, এটা গণতান্ত্রিক না। তার মানে পর্দার আড়ালে বড় কোনো গেম চলছে। রিফাইন্ড ধারণা নিয়ে সন্দেহের কথা বলা হয়েছে। গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে বড় সংকটের মধ্যে পড়েছে। সম্প্রতি বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মামলার রায় দিয়েছে। এইসব পরিস্থিতির মধ্যে একটা রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আলোচনা আছে, যেটা কিভাবে দেখেন এই প্রশ্নে সজীব ওয়াজেদ জয় বলছেন, এই রিফাইন্ড আওয়ামী লীগ হচ্ছে সেই 1/11 সময়ের যে বিষয়টা, তবে রিফাইন্ড আওয়ামী লীগ বিএনপি আলোচনায় এসেছিল বলে উল্লেখ করেন তিনি। রিফাইন্ড আওয়ামী লীগ বিএনপির আলোচনায় এসেছিল বলে উল্লেখ করেন তিনি। 1/11 সময় সেই সংস্কারপন্থী আওয়ামী লীগ, সংস্কারপন্থী বিএনপি, সে কথাটা মানুষের নিশ্চয়ই মনে আছে। দেশে আওয়ামী লীগ ও বিএনপিকে বড় দল উল্লেখ করে তিনি বলেন, এই দুই দলেরই কেবল নির্দিষ্ট ভোট ব্যাংক আছে যা দেশের বাকি কোনো দলেরই নাই। বাংলাদেশে ক্ষমতা এলে বিএনপি অথবা আওয়ামী লীগ এই দুই দলের একটি আসবে বলে তিনি উল্লেখ করেন। এই বাস্তবতায় কাদের ইচ্ছায় রিফাইন্ড, এই প্রশ্ন তুলে সজীব ওয়াজেদ বলেন, বিদেশি কয়েকটা দেশ, বিদেশি কয়েকটা শক্তি আর আমাদের সুশীল সমাজের কয়েকজন মিলে নির্ধারণ করবে যে কে প্রধানমন্ত্রী হবে, রিফাইন্ড হবে, কে নেতা হবে, রিফাইন্ড হবে। খুবই নতুন তথ্য পাওয়া গেছে। বাংলাদেশের জনগণ এমন কিছুই চায়নি। প্রশ্ন তুলছেন রিফাইন্ড আওয়ামী লীগের যে আলোচনা হচ্ছে সেটার ব্যাখ্যা করছেন তিনি। আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব নিয়ে তিনি আবারও সেই তার নিজের বিশ্লেষণ, সেই কথাগুলো বলেছেন। দীর্ঘ ইন্টারভিউ বিবিসির, সেটি আমি চেষ্টা করব আপনাদেরকে কমেন্টে দিয়ে দেওয়ার জন্য, আমাদের ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য, আপনারা পড়ে নেবেন। এবং এর থেকে আগামী রাজনীতির একটা ধারা আমরা খুব সহজে টের পেতে পারি। দেখেন, শেখ হাসিনা, শেখ পরিবারের কেউ, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, তারা কেউই বাংলাদেশে আসবেন না। ইভেন বেগম খালেদা জিয়া যখন ক্রিটিক্যালি অসুস্থ, তখন এই ধারণাও বদ্ধমূল হচ্ছে যে তার পরিবারের ডিরেক্ট ব্লাড, সেটা যদি বলেন তারেক রহমান, সেটা যদি বলেন জাইমা রহমান, তারাও খুব দ্রুত সময়ে বাংলাদেশে আসবেন কিনা, এটাও কিন্তু ঘোলাটে হয়ে যাচ্ছে এবং সাংঘাতিক বড় রকম প্রশ্ন হচ্ছে। ফলে বাংলাদেশের রাজনীতি কি 1/11 যারা ব্যর্থ হয়েছেন তারা আবার সফলতার দিকে যাচ্ছেন, এই প্রশ্ন। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মানুষের মনে প্রশ্ন, মানুষ ভাবছে যে ইনুস কি আদৌ থাকবে কি থাকবে না, ইনুসের বিদায় কখন হবে। কেউ বলছে যে ইনুসের বিদায় ঘন্টা বেজে গেছে, কেউ বলছে জানে ইনুস নির্বাচন দিবে না, থাকবে। এগুলো নিয়ে নানান আলোচনা, জল্পনা কল্পনা হচ্ছে। বাট আমরা একটি কথা বলতে পারি যে ইনুস থাকবে না এবং ইনুসের বিদায় ইনশাল্লাহ নিশ্চিত হবে। কারণ আমরা ইনুসের সাথে আমাদের যে খেলা,
ইনুসের বিদায় ঘণ্টা ইনশাল্লাহ আমরা ডিসেম্বরই হোক, ইনুসের সাথে আমাদের ফাইনাল খেলা, ডিসেম্বরই ইনুসের বিদায় হোক। অলরেডি আপনারা জানেন যে লাগাতার আন্দোলন সংগ্রাম কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমি যে কথাটি বলি যে ইনুসে 90% ইনুস পড়ে গেছে, 90% মোর যদি আপনি বলেন যে ইনুস পড়ে গেছে। ইনুসের অবস্থা এত নাজুক, আন্তর্জাতিকভাবে যদি বলেন তাহলে ইনুসের অবস্থা খুব নাজুক, এবং লোকালি যদি বলেন মানুষ এখন বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশে একজন ঘৃণার পাত্র হিসাবে পরিণত হয়েছে ইনুস। আসলে একটু আন্তর্জাতিকভাবে একটু বিশ্লেষণ করি যে আন্তর্জাতিকভাবে সে কিভাবে নাজুক হয়ে পড়েছে এবং মানুষ কিভাবে তাকে আন্তর্জাতিকভাবে মানুষ তাকে ঘৃণা করা শুরু করেছে। মূল বিষয়টা হচ্ছে যে ইনুস তো শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল। ইনুস যখন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে তখন বিশ্বের আন্তর্জাতিক যারা মোরাল ছিল বা আন্তর্জাতিক ব্যক্তিত্ব ছিল, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মানবাধিকার কর্মী সহ সকলে মনে করতো যে ইনুস বাংলাদেশের জন্য একটা ফিগার, সে বাংলাদেশের জন্য একটা শান্তির দূত। কিন্তু 5 আগস্টের পরে আন্তর্জাতিকভাবে তার কাছে এই অর্গানাইজেশনগুলোর কাছে, বিশেষ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তারপরে জাতিসংঘের মানবাধিকার কমিশন সহ আইসিসি সহ সবগুলো জায়গার মধ্যে তার বিরুদ্ধে এভিডেন্স সহ প্রমাণ সহ এই ইনুসের বিরুদ্ধে যে অভিযোগগুলো গিয়েছে, এই অভিযোগগুলো আন্তর্জাতিক সংস্থাগুলো খতিয়ে দেখেছে এবং এগুলোর প্রমাণ পেয়েছে। আমরা ব্যক্তিগতভাবে এবং সাংগঠনিকভাবে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা অলরেডি তার বিরুদ্ধে কমপ্লেন করেছি এবং তার যে এই সোমবারেও যাব আমরা জেনেভাতে গিয়ে তার যেই বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘনের যে তথ্য প্রমাণ এগুলো আমরা ওইখানে কমপ্লেন আকারে জমা দিব। এবং আমরা সহ আমরা তো একটা উইংস, বাংলাদেশের শত শত উইংস এই ইনুসের এইগুলো নিয়ে বাংলাদেশে বিশ্বের আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলোর সাথে কাজ করেছে। ইনুস যে বাংলাদেশে কি রকম পরিমাণ মানবাধিকার লঙ্ঘন করেছে, তার ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে আমাদের নেত্রীকে ফাঁসির আদেশ দিয়েছে, তার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, পুলিশকে, দেশের জনগণকে খুন হত্যা, এই চিত্রগুলো আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলোর কাছে গিয়েছে এবং তারা এগুলো খতিয়ে দেখেছে এবং এগুলোর প্রমাণ পেয়েছে। সুতরাং আন্তর্জাতিক বিশ্বে ইউনুসের অবস্থান একেবারে নাজুক, তাকে আন্তর্জাতিক বিশ্ব আর কোনো সমর্থন করছে না। যেমন আপনি যদি বলেন যে মানবাধিকার কমিশনে ইউরোপিয়ান ইউনিয়নের যে জেনেভাতে যে বসে আছেন উনি যে হেড, যে বলকার তুর্ক, উনি আগে আমাদের লোকজনের কথাই শুনতো না, ইউনুসকে উনি ফেরেশতা মনে করতো। কিন্তু এখন উনি আমাদের সাথে কথা বলছেন, আমাদের লোকজনের সাথে কথা বলছেন, কথা শুনছেন, অভিযোগগুলো আমলে নিচ্ছেন এবং ক্ষতি দেখছেন। ইউনুসের যে আন্তর্জাতিক যে কানেকশন ছিল সেই কানেকশনটা একেবারে ভেঙে পড়েছে এবং তাকে আন্তর্জাতিকভাবে আর কেউ শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন বা বাংলাদেশের জন্য ফিগার মনে করছে না, তারাকে বাংলাদেশের একজন ভিলেন মনে করছে আন্তর্জাতিক বিশ্ব। আন্তর্জাতিকভাবে সে তার পক্ষে আর কেউ দাঁড়াবে না। এখন আসেন লোকালি আপনি বাংলাদেশের মানুষ 5 আগস্ট আসার আগে মানুষের একটা ধারণা ছিল যে বাংলাদেশে যদি ইউনুসের মতো এরকম নোবেল বিজয়ী কেউ যদি বাংলাদেশে শাসন ক্ষমতা চালাতো, এরকম একটা মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন ছিল। কিন্তু 5 আগস্টের পরে ইউনুস যখন ক্ষমতা দখল করার পরে এই দীর্ঘ 14-15 মাসে বাংলাদেশে যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘন করেছে, মানুষের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, মানুষের ব্যক্তি জীবনের উপরে চাঁদাবাজি, ধর্ষণ, খুন, বাংলাদেশে আপনি দেখাতে পারবেন না কোথাও কোনো রাস্তার মধ্যে একটা ইট লাগিয়েছে অথবা কোথাও কোনো একটি কাঠের সেতু বা বাঁশের সেতু নির্মাণ করেছে, এরকম কোনো ঘটনা আপনি বাংলাদেশে ইউনুসের এই শাসন আমলে আপনি দেখাইতে পারবেন না। বরং আপনি কি দেখাইতে পারবেন? অনেক বড় বড় স্থাপনাতে আগুন দেওয়া হয়েছে, অনেক বড় বড় স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে, ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেওয়া হয়েছে, আপনার গাজীর ফ্যাক্টরি সহ, তারপরে প্রাণ আরএফএল সহ, শাইন চাকলাদারের 5 তারকা হোটেল সহ অনেক প্রতিষ্ঠানে আগুন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। গার্মেন্টস গুলো বন্ধের পথে, মানুষের কয়েক লক্ষ মানুষ বেকার হয়ে গেছে, গার্মেন্টস শ্রমিকরা বেকার হয়ে গিয়েছে। এই যে একটা বাংলাদেশে একটা অরাজকতা, দুর্নীতি, লুটপাট
টেম্পু স্টেশনের আগে যেখানে মানুষ যদি চাঁদা দেওয়া লাগতো, আগে হয়তো 2 টাকা চাঁদা দেওয়া লাগতো, এখন চাঁদা দেওয়া লাগে 8 টাকা, 4 জনে যে চাঁদা যাচ্ছে। মানুষের ব্যবসা বাণিজ্য একদম থুপড়ে পড়েছে। যে এই নাজুক পরিস্থিতিতে গণতন্ত্র তো নাই বললেই চলে। আপনি গণতন্ত্র বাংলাদেশে আওয়ামী লীগ আমলে, শাসন আমল তো ছিল, কিন্তু আওয়ামী লীগ শাসন আমলে কি এরকম ছিল যে কাউকে নির্বাচন করতে দেয় না, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে? বিএনপিকে তো নিষিদ্ধ করা হয় নাই। বিএনপিতে বারবার বলা হয়েছে নির্বাচনে আসার জন্য, তারা আসে নাই। আজকে কি এখানে কি করা হলো? বা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পার্টিকে দেওয়া হচ্ছে না, 14 দলকে দেওয়া হচ্ছে না, রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হচ্ছে, কোনো কার্যক্রম করতে দেওয়া হচ্ছে না। নিরীহ মানুষকে জয় বাংলা বলার অপরাধে মানুষকে হত্যা করছে, মানুষকে পিটাচ্ছে, মফ করছে। 32 নম্বর আওয়ামী লীগ আমলে কি জিয়া রহমানের মাজার ভেঙে দিয়েছে? দেয় নাই। এখন ধানমন্ডি 32 নম্বর এইভাবে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়েছে, একদম ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই যে এই কাজগুলো করেছে, এগুলো করার ফলে আপনি বাংলাদেশের মানুষ এখন মনে করে যে ইউনূস হচ্ছে বাংলাদেশের জন্য একটা ডেভিল, ইউনূস হচ্ছে বাংলাদেশে অশান্তির দূত। এই ইউনূসের কারণে আজকে বাংলাদেশটা নষ্ট হয়ে গেছে। সো এই কারণে আন্তর্জাতিকভাবে এবং লোকালি ইউনূসের অবস্থান একেবারে শূন্যের কোঠায় চলে গেছে। আমি বলি, যদি মিনিমামও বলি যে 90% ইউনূস ইজ ফিনিশ, জাস্ট কোন রকম 10% ইউনূস সার্ভাইভ করছে। যে কোনো সময় ধাক্কা দিলেই পড়ে যাবে ইনশাল্লাহ। সেই ধাক্কা দেওয়ার জন্য পরিকল্পনা সবকিছু ঠিক আছে, এদেশের জনগণ রেডি, জনগণ প্রস্তুত। নভেম্বরের থেকে আন্দোলন লাগাতার কর্মসূচি আসছে। আমরা এর আগে বলেছিলাম শেখ হাসিনা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে যে মার্চ টু যমুনা ঘোষণা করেছিলাম। সো কেন করেছিলাম, কি কারণে করেছিলাম, এটা আপনারা জানেন। পরবর্তীতে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে, আমরা একাত্মতা পোষণ করেছি। তো সো ইনফরমেশনের ভিত্তিতেই বলছি, ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে ইউনূসের সাথে ইনশাল্লাহ আমাদের ফাইনাল খেলা হবে। ডিসেম্বরের ভিতরে ইউনূসকে ইনশাল্লাহ বাংলাদেশ থেকে এই জগদ্দল পাথরের মতো যে চেপে বসে আছে আমাদের উপরে, তাকে ইনশাল্লাহ বিদায় করতে হবে এবং তার বিদায় ঘণ্টা ইনশাল্লাহ বাজবে। সবাইকে ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে শরীক হওয়ার জন্য, সংগ্রাম হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সশস্ত্র বিপ্লব ইজ দ্য অ্যান্সার। অবস্থাটা এমন জায়গাতে চলে গেছে যেখানে বলা হয়েছে যে এই বাংলাদেশ নিজামীর বাংলাদেশ, এই বাংলাদেশ গোলাম আজমের বাংলাদেশ। এইখানে যুদ্ধ ঘোষণা, অলিখিত গৃহযুদ্ধ শুরু হয়েছে। আমি মনে করি সাধারণ মানুষ আর্মস হাতে নিবে এবং সেই সাধারণ মানুষ কি আরেক সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবে? না। তারা কি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে? না। তারা কি পুলিশের বিরুদ্ধে যুদ্ধ করবে? না। সাধারণ মানুষকে অস্ত্র হাতে নিয়ে এই ডানপন্থী মৌলবাদীদের বিরুদ্ধে রাস্তায় নামতে হবে। এরা সংখ্যাতে অত্যন্ত কম। এই 18 কোটি মানুষের মধ্যে তাদের সংখ্যা কয়েক লাখ, তারা টেরোরাইজ করে রেখেছে। আর্মিকে, সেনাবাহিনীকে বলতে হবে যে তুমি যদি আমাদের এগেইনস্টে নামো তাহলে তোমার বিরুদ্ধে এই অস্ত্র প্রয়োগ করবো, যদি তুমি নামো, এই অন্যায্যভাবে নামো। এবং পুলিশও যদি সেটা করে, ওদেরকে নিউট্রাল থাকতে হবে। বাংলাদেশের মানুষ যদি সশস্ত্র বিপ্লব না করে তাহলে আপনার কোনো মুক্তি নাই। সশস্ত্র বিপ্লব ইজ দ্য অ্যান্সার। সমস্ত ডায়ালগ, সমস্ত রাজনীতি, স্ট্র্যাটেজি, সব স্টেজ আপনি পার করে ফেলেছেন। আমার আন্ডারস্ট্যান্ডিং বাংলাদেশ আওয়ামী লীগ এটাকে কিভাবে নিবে, বাংলাদেশ আওয়ামী লীগ তার রাজনৈতিক যে আবহ সেটাকে তারা কিভাবে অ্যাকুমুলেট করবে, আমি ওই ব্যাপারে কোশ্চেনই করব না। আমার কথা হচ্ছে যে সাধারণ মানুষ হ্যাজ টু টেক আপ আর্মস অ্যান্ড রেজিস্ট অ্যান্ড দে হ্যাভ টু কাম আউট টু দ্য স্ট্রিট। দ্যাটস ইট। এটা অনেকে মনে করছে যে আমি কোন রকমের রাগঢাক টাকঢাক আমি পছন্দ করি না। আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। তাদেরকে অস্ত্র হাতে নিতে হবে, অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করতে হবে এই রাজাকার আলবদরদের বিরুদ্ধে। দ্যাটস ইট। অনেক ধন্যবাদ নিজুম ভাই। আজকের এই আলোচনায় একটা বিষয় পরিষ্কার হয়েছে যে ন্যায় বিচার যখনই আসলে ন্যায় বিচার যখন তা সংবিধান সম্মত, পক্ষপাতহীন এবং মানবাধিকার মান রক্ষা করে, তখন আর এই প্রশ্নগুলো ওঠে না, বারবার কেন উঠছে। তো যাই হোক, আমরা এখন এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা আপনার যে আবেদন, সেই আবেদন আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারলাম। এখন আমরা একটা বিষয় নিয়ে আমরা আমাদের যে প্রত্যাশা, যে আইনের শাসন, গণতন্ত্র ফিরে আসুক বাংলাদেশে, সাধারণ মানুষ এটাই চায়। আপনারা যারা সম্ভব মামুন ভাই, এটি তখনই সম্ভব হবে যখন একটি নির্বাচিত সরকার এখানে থাকবে, যখন যারা জোর জবরদস্তি করে ক্ষমতা দখল করেছে তারা আর সিনারিওতে থাকবে না,
এই রাষ্ট্রটাকে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে 4টা মূলনীতির মাধ্যমে আপনি গঠিত করতে চেয়েছেন সেই মূলনীতিগুলো প্রতিষ্ঠা হবে। অর্থাৎ একটা বেসিক জায়গাতে আপনাকে একত্রিত হবে। মুক্তিযুদ্ধকে আপনাকে মেনে নিতে হবে, আপনাকে বঙ্গবন্ধুকে মেনে নিতে হবে, আপনাকে বাংলাদেশের যে সেকুলারিজম, বাংলাদেশের যে গণতন্ত্র, বাংলাদেশের যে সমাজতন্ত্র, বাংলাদেশের যে বাঙালির জাতীয়তাবাদ, এই 4টি মূলনীতিকে আপনাকে মেনে নিতে হবে, বাংলাদেশের সংবিধানকে মেনে নিতে হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আপনাকে মেনে নিতে হবে। ওই স্টেজে আসার পর যারা বাংলাদেশে গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক চর্চা করতে চায়, দে উইল কাম। কোন ধর্মভিত্তিক রাজনীতি এখানে চলবে না। আপনি ধর্মকে ব্যবহার করে কোনো রাজনীতি করতে পারবেন না বাংলাদেশে। নো, এই রাষ্ট্র কোনোভাবে কোন ধর্মের আন্ডারে কোন রিপাবলিক হবে না। আমরা যেহেতু এই ট্রাইব্যুনাল মানি না, এটারে 3টা লাথি মেরে উড়া দিব একদিন, এদের প্রত্যেকটাই ঝুলবে। তো আমাদের কথা আলাদা, কিন্তু আপনি নর্মাল ভাবে একটু চিন্তা করেন না যে এই ট্রাইব্যুনালে কি আদৌ আপনি বিচার চালাতে পারেন? মজার ব্যাপার হচ্ছে এই তাজুল বছরের পর বছর এই ট্রাইব্যুনালের আইন নিয়ে বিষাদগার করেছে। এই ট্রাইব্যুনাল ও আমাকে, মানে পার্সোনালি আমাকে, তাজুল একটা টক শোতে আমার সাথে তার হয়েছে, সেখানে সে বলেছে যে কোনটা মানবতা বিরোধী অপরাধ এটা ডেফিনেশন দেওয়া নাই। আপনারা কোর্ট এবং আনকোর্ট আপনারা ওই টক শোটা খুঁজে পাবেন, এটিএন বাংলা ইউকেতে হয়েছিল। সেখানে সে পরিষ্কার করে বলেছিল এই ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধ কোনটা সেটা সংজ্ঞা দেওয়া নাই। তাহলে এখন কিভাবে আপনি ওই মানবতা বিরোধী চার্জ আনলেন সংজ্ঞা ছাড়া? এটাকে বলে হচ্ছে নিজের থুতু নিজে চেটে খাওয়া। ও নিজের থুতু নিজে চেটে খেয়েছে। ও যেটা করেছে সেটা হচ্ছে যে ও তো বলেই দিয়েছে এটা ভেঞ্জেন্সের বিচার। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই বিচারপতিদেরকে করেছে কি, প্রথমে হাইকোর্টের বিচারপতি বানিয়েছে, বানানোর পরে 7 দিন পরে ওদেরকে ট্রাইব্যুনালে পাঠিয়েছে। যেই লোকটার জীবনে সর্বোচ্চ দৌড় ছিল ম্যাজিস্ট্রেট কোর্ট পর্যন্ত, সেই লোকটাকে আপনি হাইকোর্টের বিচারপতি বানালেন। এখন আপনি আমাকে একটা প্রশ্ন করতে পারবেন না যে নিজুম ভাই, হাইকোর্টেই তো অনেক বিচারপতি ছিল, ওদেরকে দিয়ে দিত, ওদেরকে পাঠা দিত। যেমন বাংলাদেশ আওয়ামী লীগের আমলে আমরা বিচারপতি নাসিমকে পাঠিয়েছি ওখানে, আর অন্যান্য যারা হাইকোর্টের বিচারপতি শাহিনুর বা ওনারা হাইকোর্টের বিচারপতি ছিলেন, বা বিচারপতি জাহাঙ্গীর সাহেব ছিলেন। আপনি এটা প্রশ্ন করতে পারেন না? এই কারণে এটা করেছে, সেটা হচ্ছে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে ওদের একটা ডিল ছিল, আপনার আসিফ নজরুলের সাথে একটা ডিল ছিল যে ওই মন্ত্রণালয়ে আমার, অমুক ইউনিভার্সিটির ভিসিটা আমার, এটা বিএনপি আর জামাত মিলে এটা ভাগাভাগি করেছে তারা ওভার দ্য নাইটে। মাঝখানে এনসিপি কিছু নিয়েছে যে ওইটা আমার, এনসিপির 4-5 জন, সারা বাংলাদেশের ডিসি কার, সচিব কার, এগুলো একটা লিস্ট হয়েছে এই 6 তারিখ থেকে 8 তারিখ, ওরা পেপার ওয়ার্ক করেছে, ওই অনুযায়ী বন্টন হয়েছে। জামাত এই ট্রাইব্যুনালটার ভাগে পড়েছে জামাতের, মানে জামাত বলেছে পৃথিবীর সমস্ত কিছু সবাই দিয়ে দেন, ট্রাইব্যুনালটা আমাদের। কারণ কি, 71-এর যারা ঘাতক তাদের বিচার গত সরকারের আমলে হয়েছে বা বাংলাদেশ আওয়ামী লীগের সময় হয়েছে, সেটার প্রতিশোধ নেওয়ার জন্য তারা ট্রাইব্যুনালটাকে ভাগে চেয়েছে। তো এই যে গোলাম মর্তুজা মজুমদার, এই বেটা হচ্ছে একটা জামাত, ছাত্র শিবির করা, এবং আর বাকি যে দুটা বসে আছে এগুলো সব শিবির করা, শিবিরের ছেলে পেলে দিয়ে এই ট্রাইব্যুনাল সাজিয়েছে। ফলে এটা পলিটিক্যাল পার্টিজান একটা বিচার ব্যবস্থা। আপনি আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা 47 মিনিট আমরা বলে ফেলেছি, তাহলে আমি আপনাকে একটু সামারি টানি, একটু সামারি করেন যে পুরো বিষয়টা। প্রথমত, এই সরকার অবৈধ। এই সরকার 106 অনুচ্ছেদে গঠিত হয়নি। একজন আইনজীবী মহসিন রশিদ এটা নথিপত্র তলব করেছিলেন, তাকে সেই নথিপত্র দেওয়া হয়নি। তার মানে হচ্ছে যে এই সরকারই অবৈধ, ফলে এই বিচার করার তাদের কোনো এখতিয়ার নাই। এটা আমি শুরুতে বলেছি। 2 নাম্বার, কোনোভাবেই এই অ্যামেন্ডমেন্ট করার এখতিয়ারও তাদের নাই। অ্যামেন্ডমেন্ট কি? একটা অধ্যাদেশের মাধ্যমে। এই এখতিয়ার তাদের নাই। কেন নাই? 2টা কারণে নাই। প্রথমত তো বলেই দিয়েছি যে সরকার অবৈধ। ওই সরকার অবৈধ কথাটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আপনার বাকি আলোচনা এমনিও করতে হয় না। আমি যখন কারো রিট পিটিশনে যায় বলি আপনার তো মিয়া সুইচই নাই বা আপনার তো মিয়া লোকাল স্ট্যান্ডেই নাই, তখন আর বাকি আলাপ করতে হয় না। কোর্ট কিন্তু কার ওই অন মেরিটও শুনবে না। শুরুতে এটাকে বলা হচ্ছে সামারিলি রিজেক্ট করে দেয়, মানে শুরুতেই এটা বাতিল করে দেয়। ভয়েড অ্যাব ইনিশিও, সরি,
ভয়েড অ্যাব ইনিশিও, বুঝছেন, শুরুতেই বাতিল। তো আমি যদি শুরুতেই বাতিল তত্ত্বটা আপনার সাথে বলতে থাকি তাহলে আর বাকি আলোচনা হবে না। ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, সাধারণ মানুষ জানতে চায়, সেই কারণে আমি এতগুলো ছোট 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 আলোচনাগুলো আপনাকে আমি করলাম। আপনি 100 দিনের ভিতরে একজনের ফাঁসি দিয়ে দিয়েছেন। আরে ভাইরে, আপনি যার বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাকে আপনি তো অভিযোগটা তাকে বলবেন যে এইটা হচ্ছে তোমার বিরুদ্ধে অভিযোগ। আপনি অভিযোগটাই ঠিক মতো বলতে পারছেন না। আপনি পুলিশ প্রবিধান মানবেন না, পুলিশকে মেরে ফেলেছে আপনি সেটা মানবেন না। আপনাকে তাদেরই উপদেষ্টা বলছে 7.62 বুলেট দেওয়া হয়েছে। আপনি সোজা কথা হচ্ছে যে যার বিরুদ্ধে অভিযোগ তিনি তার অভিযোগের কথা জানেন না, তিনি তার ব্যাপারে ফাইট দিতে পারবেন না, তাকে শুরুতেই অপরাধী হিসেবে ধরে নেওয়া হবে, তার পক্ষে কোনো সাক্ষী আসতে পারবে না, তার পক্ষে কোনো লয়ার আসতে পারবে না, তিনি আপনার সাক্ষীকে পাল্টা জেরা করতে পারবেন না। আপনাদের প্রোগ্রামের নাম কি? ক্রস এক্সাম। ক্রস এক্সামকে কি বলে? জেরা। মনে করা যাক আপনি আমার অপরাধের সাক্ষী দিতে এসেছেন যে নিজুম ভাইরে আমি দেখছি অমুক জায়গাতে তিনি এই অপরাধ করেছেন। এখন আমার পক্ষে যে নিযুক্ত লয়ার, সেই লয়ার আপনাকে প্রশ্ন করবে ওই দিন আপনার পরনে কি ছিল, ওই দিন কি বার ছিল, আপনি কয়টার সময় এসেছেন, ওই দিন আলো কতটুকু ছিল, অন্ধকার কতটুকু ছিল, নিজুম ভাইয়ের হাইট একটু বলেন তো, নিজুম ভাইয়ের আপনি কবে থেকে চিনেন। অর্থাৎ আমি এক্সামিন করব আদৌ কি আপনি আমাকে চিনেন কিনা, আদৌ কি আপনি আসলে দেখেছেন কিনা, আদৌ কি আপনি ওই জায়গাতে ছিলেন কিনা সাক্ষী দেওয়ার। আমি তো ওইটাই এক্সামিন করতে পারি নাই, অর্থাৎ আমি ক্রস এক্সামই করতে পারি নাই। আমি শুধু ওর স্টেটমেন্ট শুনেছি, ওইটার উপর আমার বিচার হয়ে গেছে। এবং এমন আপনার যে মিউট হয়ে গেছে ভাই, মিউট হয়ে গেছে। প্রসিকিউটর থেকে শুরু করে বিচারক পর্যন্ত, মানে যেখানে নিয়োগ প্রক্রিয়াতেই আবার গন্ডগোল একই সাথে। মানে আমরা আপনাকে ওই যে অর্গান ভাগ করে আমি বললাম যে প্রথমে বিচার চলতে পারে না, দ্বিতীয়ত অর্ডিন্যান্স হতে পারে না, থার্ড হচ্ছে যে এই বিচারের জন্য আপনি কোনো সাহায্য, আপনি কোন রকমের যার বিরুদ্ধে অভিযোগ তাকে আপনি কোনো সুযোগই দিলেন না, ফোর্থ হচ্ছে যারা বিচার করবে তারা অথরাইজড না। যেই ভদ্রলোক বিচার করবে তিনি 67 বছর পার হয়ে গেছেন, তিনি হাইকোর্টে কোনোদিন বিচারই করেন নাই। তিনি ভাইরে, আমি আজকে 16-17 বছর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লর উপরে পড়াশোনা করি। এটা তো ফৌজদারি আদালত না, এটা ক্রিমিনাল ল না, এটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল অ্যান্ড ক্রিমিনাল ল? এটা একটু সহজ করে বলেন তো আমাদের দর্শকদের জন্য, কারণ এটা নিয়ে আসলে অনেকের মধ্যে কনফিউশন আছে যে মানে কেন এটা স্পেশাল, কেন খুব বেশি মানুষ এটা নিয়ে জানে না। মনে করা যাক যে তাজুল ইসলাম একজন পকেটমার, তিনি আইনজীবীর পাশাপাশি মানুষের পকেট কাটে। এখন পকেট কেটে সে লন্ডনে গেল, লন্ডনে আসার পরে আমি তাজুল ইসলামের বিচার করতে পারবো না যেই পকেটমারটা সে বাংলাদেশে করেছে। ক্লিয়ার? ক্লিয়ার তো? কিন্তু তাজুল ইসলাম যদি বাংলাদেশে গণহত্যা করে ইংল্যান্ডে আইসা পালায়, তাহলে তার বিচার ইংল্যান্ডে আমি করতে পারবো। তার মানে হচ্ছে ইউনিভার্সাল জুরিসডিকশন। দ্বিতীয় মহাযুদ্ধের পরে, বিশ্বযুদ্ধের পরে ইন্টারন্যাশনাল কমিউনিটি ঠিক করলো এমন কিছু অপরাধ আছে যেই অপরাধের বিচার কোনো স্থান কাল পাত্র নির্ভর করবে না, যে কোনো জায়গাতে তার বিচার করতে পারবেন। এক নাম্বার, যে কোনো দেশে ঘটুক, যে কোনো দেশে আপনি বিচার করতে পারবেন। আপনি হনুলুলু থেকে অপরাধ করে এসে আপনাকে আবার ওই সার্টেন ক্রাইম হইতে হবে, আগে তো প্রমাণ করতে হবে যে আপনি ওই ক্রাইমটা করেছেন। সেই ক্রাইমগুলো কি? মানবতা বিরোধী অপরাধ, শান্তির বিরুদ্ধে অপরাধ, অ্যাগ্রেশন, গণহত্যা, তারপরে টেরোরিজম, এরকম নানান ধরনের অপরাধ করে আপনি পালাতে পারবেন না। কেন? ফর দ্য বেটারমেন্ট অফ দ্য সোসাইটি। অর্থাৎ আপনি শ্রীলঙ্কাতে গণহত্যা করে আপনি গিয়ে বাংলাদেশে এসে পালাইলেন, বাংলাদেশের অথরিটি যদি আইন থাকে তাহলে বিচার করতে পারবে, যদিও বাংলাদেশে ওই আইন নাই। কারণ আরেকটা কথা আমি বলতে ভুলে যাচ্ছি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল যেটা আছে, এই যে আমাদের যে আইনটা আছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এইটা মুক্তিযুদ্ধকালীন সময়ের বিচার ছাড়া বিচার করতে পারবে না। মুক্তিযুদ্ধকালীন অপরাধের বিচার ছাড়া বিচার করতে পারবে না। এটা তো একটা রেস্ট্রিকশন দেয়া ছিল একেবারে পরিষ্কারভাবে। এই আইনের যেই সংসদে যে আলোচনা হয়েছে, ওই সংসদের আলোচনার যে নথিপত্র,
আমরা ইন্টারপ্রিটেশন অফ ল পড়েছি, অনেকগুলো ইন্টারপ্রিটেশন অনেকটা সিস্টেমে করা যায়। ওই পারপাসিভ অ্যাপ্রোচ যদি আমরা বিবেচনা করি, আমরা বলি যে এই আইনটা কেন হয়েছে, কি কারণে এটা করা হয়েছে, হোয়াট ওয়াজ দ্য অবজেক্টিভ অফ দিস ল। এটা হচ্ছে মুক্তিযুদ্ধকালীন যে অপরাধগুলো হয়েছে সেগুলোর বিচারের জন্য। এটাতে তো আপনার মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি অ্যাকিউজ করতেই পারেন না। ওই যে আমি শুরুতেই এটা আমার বলা উচিত ছিল, আমি শেষে এসে বলেছি। তাহলে ক্রিমিনাল ল আর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লটা আপনি বুঝতে পেরেছেন। এমন কিছু কিছু অপরাধ আছে যেটিকে ধরে নেওয়া হয় সমগ্র মানব জাতির বিরুদ্ধে অপরাধ, নট অনলি দ্যাট কান্ট্রি। অর্থাৎ আপনি এমন কিছু অপরাধ করলেন, আপনার কাছে মনে হতে পারে যে এই অপরাধটা আপনি করেছেন ইন্ডিয়াতে, ইন্ডিয়া থেকে আপনি পালিয়ে আমেরিকায় গেলেন, কিন্তু ওই অপরাধের ধরনটা এমন ছিল যেটি ইন্ডিয়ার জনগণের বিরুদ্ধে অপরাধ করেন নাই, আপনি সারা বিশ্বের মানবতার বিরুদ্ধে অপরাধ করেছেন, মানুষের বিরুদ্ধে অপরাধ করেছেন, ক্লিয়ার, কনসায়েন্সের বিরুদ্ধে অপরাধ করেছেন। এই যে ইউনিভার্সাল জুরিসডিকশন, এই ইউনিভার্সাল জুরিসডিকশনটাই আলাদা করে দেয় নর্মাল ক্রিমিনাল ল আর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লর মধ্যে। এখন গোলাম মর্তুজা মজুমদার, এই লোক আপনার দায়রা জজমজ ছিল, ঠিক মতো ইংরেজি পড়তে পারে না, ও ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল বোঝে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল কাকে বলে, কি এটা কি, এদেরকে যদি আমি আগামী 5 বছরও পড়াই, আমি শিওর তারা একটা চ্যাপ্টারও পাস করতে পারবে না। মানে এটা তো নর্মাল দিয়ে, এটার জন্য অনেক স্কিল লাগে, বছরের পর বছর এটা নিয়ে আপনাকে গবেষণা করতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে। আপনি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, আপনাকে জাজ বানিয়ে দিয়েছে, জাস্টিস বানিয়ে দিয়েছে আপনাকে, আপনি এটা বিচার মানে আরো মানে সাধারণ দর্শকদের জন্য আমি যেটা করে যে আইনজীবী মানেই যে সবাই একই রকম হবে তা না। একই রকম ভাবে ধরেন আমি হচ্ছে প্রকৌশলী, আমি বাড়ি বানাইতে পারি, আবার হচ্ছে আমি ধরেন হচ্ছে কেমিক্যাল নিয়ে কাজ করি, সেটা সম্পূর্ণ ভিন্ন। মানে একজন আর্কিটেক্ট কখনো আসলে সে কেমিক্যাল নিয়ে কাজ করতে পারবে না, যদিও উভয়ই আসলে প্রকৌশলী হয়তো বলা হচ্ছে। এখন মানে এখন আপনার কাছে আমার মানে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি, ওদের উদ্দেশ্যটা কি, ওরা আসলে কি করতে চাচ্ছে ট্রাইব্যুনালের মাধ্যমে, এবং পরবর্তীতে মানে এরা কিভাবে বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চাচ্ছে? কারণ এটা যে জিনিসটা করতে চায় সেটা হচ্ছে যে, যেহেতু তাদের পাকিস্তান নামে যে রাষ্ট্রটি ছিল, এই রাষ্ট্রটা যে মানে আলাদা হয়ে মানে একটি রাষ্ট্র হিসেবে আলাদাই ছিল, আসলে এরা মনে করতো একটা রাষ্ট্র ছিল, কোনো কালেই পাকিস্তান আসলে একটা রাষ্ট্র ছিল না। হোয়াট এভার ইট ইজ, এই যে পাকিস্তান রাষ্ট্রটা ভেঙে গেল, বাংলাদেশ অভ্যুদয় হলো, এইটা তারা কখনো মেনে নিতে পারে নাই। তারা মনে করেছে যে দুইটি ভাই একসাথে ছিল, ভারত নামে একটি রাষ্ট্র এসে এই দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। বহু বছর তারা এই মর্ম যাতনায় বেদনায় পর্যবসিত ছিল।